Hello viewers, Assalamu alaikum. I am present again in front all of you as I promised. আমি আজকে রাইট ফর্ম ভার্বের গুরুত্বপূর্ণ কিছু মডাল পারফেক্টিভ ভার্ব নিয়ে কথা বলবো, যে ভার্বগুলো আপনার একটু আমাদের বুঝতে কষ্ট হয় এবং অর্থ বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আমরা দেখতে পাই। সো আমরা আজকের লেকচারে আমরা উড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, কুড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, শুড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম অ্যান্ড মাস্ট হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, এই বিষয়গুলো নিয়ে কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, এগুলোর কি পার্থক্য রয়েছে, এই সকল বিষয়ে আজকে আমরা কথা বলবো। ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। এগুলোর নাম হচ্ছে মডাল পারফেক্টিভ। আসলে যে একটা হ্যাভ আছে না, এই যে হ্যাভ আছে, এই জন্য এগুলোকে বলা মডাল পারফেক্টিভ। এই যে এটা ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, উড থাকে, হ্যাভ থাকবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে, এগুলোকে বলা হয় আসলে মডাল পারফেক্টিভ। ওকে, এই যে কুড থাকবে, কুড হ্যাভ থেকে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, এগুলোকে মডাল পারফেক্টিভ বলে। ওকে, তো আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আপনার প্রথমটা হলো, যদি কখনো কোনো মডালের পর হ্যাভ থেকে ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, সেটা অলওয়েজ অতীতকালের অর্থ দেয়। এমন একটা কাজের কথা বলা হয় যে কাজটা অতীতে করার কথা ছিল, হয় নাই, বা করা হয়েছে, মানে বর্তমান এবং ভবিষ্যৎকে ইন্ডিকেট করে। এটা অলওয়েজ অতীতকালের অর্থ দেয়, মানে অলওয়েজ ইট গিভস দ্য মিনিং অফ দ্য পাস্ট টেন্সের এটা মিনিং দেয়। ওকে, যেমন দেখেন, এই যে উড হ্যাভ এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, এই যে কুড হ্যাভ তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, দেখেন, তার মানে এটা মডাল পারফেক্টিভ, এগুলোকে বলো মডাল পারফেক্টিভ। ওকে, এখন এই সেন্টেন্সটা আমি একটু পড়ি, অর্থটা বলছি, আপনি একটু খেয়াল করেন। দুইটা সেন্টেন্সই আমি পড়বো এবং বাংলা অর্থ বলবো, আমাকে বলতে হবে এগুলো দুইটার মধ্যে পার্থক্যটা কী। যেমন দেখেন, আই উড হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি, আমি আমার স্টাডি কমপ্লিট করতে পারতাম, ইফ আই হ্যাডন্ট ফেসড ফিনান্সিয়াল ক্রাইসিস, আমি যদি অর্থনৈতিক সংকটের সম্মুখীন না হতাম। আমি যদি অর্থনৈতিক সংকটের সম্মুখীন না হতাম, তাহলে আমি আমার পড়াশোনা সম্পূর্ণ করতে পারতাম। প্রথম সেন্টেন্সের অর্থ, এটা কি আজকের কথা না অতীতের কথা? এটা কিন্তু অতীতের কথা, সে কিন্তু পারে নাই। ওকে, এমন একটা কাজের কথা বলছে, এমন একটা বিষয় নিয়ে সে কথা বলছে যেটা তার অতীতকালের ঘটনা। ওকে, ঠিক সেকেন্ড সেন্টেন্সটা আমরা দেখি, আই কুড হ্যাভ পাস ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতে পারতাম, ইফ আই হ্যাড স্টাডিড সিরিয়াসলি, যদি আমি সিরিয়াসলি পড়াশোনা করতাম, তাহলে আমি পরীক্ষায় পাস করতে পারতাম। দেখেন, এটাও এমন একটা বিষয়ের কথা বলছে, তার মানে সে পাস করতে পারে নাই, অতীতকালে কাজটা হওয়ার কথা ছিল, কাজটা হয় নাই, এবং এটা আজকের ঘটনা না, সে এমন একটা বিষয় নিয়ে কথা বলছে যেটা তার অতীত হয়ে গেছে, এমন একটা বিষয় নিয়ে সে কথা বলছে। এই যে দুটো সেন্টেন্সের আমি বাংলা অনুবাদ করলাম, আপনার কাছে কোনো পার্থক্য মনে হয়েছে? খুব একটা পার্থক্য মনে হয় নাই। তাহলে প্রশ্ন হলো, কেন এখানে আমি উড হ্যাভটাই বসালাম, কেন এখানে আমি কুড হ্যাভটাই বসালাম? যদি এই কুড হ্যাভটা এখানে বসাই আর এই উড হ্যাভটা এখানে বসাই, তাহলে আমাদের মানে অর্থ ভুল হবে কিনা, বা হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন উড হ্যাভ অ্যান্ড কুড হ্যাভ? উড হ্যাভ এবং কুড হ্যাভের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, আমি এটা বোঝার জন্য একটা এক্সাম্পলটা নিই, সেটা হচ্ছে ক্যান, CAN, ক্যান, এটা একটা মডাল ভার্ব, এটা অর্থ হলো পারা। কেন অর্থ? পারা। আচ্ছা, এটা আসলে বোঝায় প্রেজেন্ট অ্যাবিলিটি, প্রেজেন্ট অ্যাবিলিটি, বর্তমানের সক্ষমতাকে নির্দেশ করে। যদি আমি ক্যানের জায়গায় কুড বলি, তাহলে অর্থ হয়ে যাবে পারতাম, তখন সেটা আসলে ইন্ডিকেট করে পাস্ট অ্যাবিলিটি, অতীত দক্ষতাকে। আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি, দ্যাট মিনস আই হ্যাভ অ্যাবিলিটি টু ডু ইট, আমার এটা করার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, ঠিক না? আর যদি বলি আই কুড স্পিক ইংলিশ ভেরি ওয়েল হোয়েন আই ওয়াজ ইন আমেরিকা, যখন আমি আমেরিকাতে ছিলাম তখন আমি খুব ভালো ইংরেজি বলতে পারতাম, তার মানে খুব ভালো ইংরেজি বলার দক্ষতাটা, অ্যাবিলিটিটা আমার অতীতকালে ছিল। বাট আই হ্যাড দ্য অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ ভেরি ওয়েল হোয়েন আই ওয়াজ ইন আমেরিকা, মূলত কথাটা হচ্ছে এরকম। তাহলে ক্যান এবং কুড এটা তখনই ব্যবহার হয় বাক্যে যখন প্রেজেন্ট অ্যাবিলিটি কিংবা পাস্ট অ্যাবিলিটি বোঝায়, অর্থাৎ যেই কাজটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, যে কাজটা আপনার সামর্থ্যের মধ্যে থাকবে, যে কাজটা করার সামর্থ্য আপনার হাতে ছিল, সেক্ষেত্রে আসলে কুড ব্যবহার হয়, ক্যান কুড ব্যবহার হয়। আর যে কাজটা আপনার নিয়ন্ত্রণে নেই, যেটা আপনার আয়ত্তের বাহিরে, যে কাজটা আপনার সক্ষমতার মধ্যে নেই, বিয়ন্ড অফ ইউর অ্যাবিলিটি, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে উড হ্যাভ।
যেমন দেখেন আমি এক্সাম্পলটা বুঝাই, সেটা হলো আমার যদি টাকা পয়সার সমস্যা না হতো, অর্থনৈতিক সংকটের সম্মুখীন আমি না হতাম, তাহলে আমি আমার স্টাডি কমপ্লিট করতে পারতাম। দেখেন আমার যে টাকা পয়সা নাই এটার কারণে যে আমি আপনার পড়াশোনা শেষ করতে পারি নাই, এটা কিন্তু আসলে আমার নিয়ন্ত্রণে না, এটা আমার নিয়ন্ত্রণ ইজ টোটালি বিয়ন্ড অফ মাই অ্যাবিলিটি, এটা আমার সামর্থ্যের বাহিরে। এখানে আমার নিজের কোনো হাত নেই, পরিস্থিতির আমি শিকার। ওকে, কিন্তু দেখেন তো আই কুড হ্যাভ পাস ইন দ্য এক্সাম ইফ আই হ্যাড স্টাডিড সিরিয়াসলি। আমি যদি খুব ভালো পড়াশোনা করতাম সিরিয়াসলি, তাহলে আমি পরীক্ষায় পাস করতে পারতাম। এই কাজটা কিন্তু আমার নিয়ন্ত্রণে ছিল। ঠিক আছে, আমি যদি সিরিয়াসলি মনোযোগী হয়ে পড়াশোনা করতাম তাহলে আমি পাস করতে পারতাম। তার মানে এই কাজটা আমার সামর্থ্যের মধ্যে ছিল, এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে ছিল। ইট ইজ আন্ডার অফ মাই অ্যাবিলিটি, এটা আমার সামর্থ্যের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে, এটা আমার হাতে ছিল। কিন্তু আগের যে টাকা পয়সার অভাবে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি না, এখানে আসলে আমার কোনো হাত ছিল না। ইটস টোটালি বিয়ন্ড অফ মাই অ্যাবিলিটি, বিয়ন্ড অফ মাই কন্ট্রোল। এই জিনিসটা আমার নিয়ন্ত্রণের বাহিরে। যেই কাজটায় আপনার সামর্থ্যের মধ্যে থাকবে, আপনার সক্ষমতার মধ্যে থাকবে, আপনার নিজের হাতে থাকবে, আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে, সেক্ষেত্রে ব্যবহার হবে এ কুড হ্যাভ। ওকে, আর যেই কাজটা আপনার নিয়ন্ত্রণের বাহিরে, যে কাজটা আপনার সক্ষমতার বাহিরে, যে কাজটা আপনার বিয়ন্ড অফ ইউর কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাহিরে, সেক্ষেত্রে হবে উড হ্যাভ। ওকে, এটাই হচ্ছে বেসিকলি উড হ্যাভ এবং কুড হ্যাভের মধ্যে পার্থক্য। এখন আমি আপনাকে আরেকটা সহজ এক্সাম্পল দেই, যে ধরেন আপনার একজন ম্যাডাম আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, বলছে আগামীকাল সকাল 10টার মধ্যে অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিবা। আপনি কাজটা নিয়ে বাসায় গিয়েছেন, দেখছেন সারাদিন বিদ্যুৎ নাই, আপনার ল্যাপটপও চার্জ নাই, কিংবা ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। এরপর দিন আপনি ক্লাসে আসছেন, তখন ম্যাডাম আপনার থেকে জিজ্ঞেস করছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট? তখন আপনি বললেন যে নো, আই কুডন্ট হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট। আপনি কি বলেছেন? কুডন্ট হ্যাভ। যদি আপনি এখানে কুডন্ট হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট এই কথাটা বলেন, তার মানে সেটার দ্বারা বোঝায় আপনার অ্যাসাইনমেন্টটা করার সামর্থ্য ছিল, সক্ষমতা ছিল, ইচ্ছে করে ফাঁকিবাজি করে আপনি এটা করেন নাই। ঠিক আছে, তার মানে ইউ উইল বি পানিশড, আপনাকে কিন্তু শাস্তি দেওয়া হবে এটার জন্য, কারণ এটা আপনি ইচ্ছাকৃতভাবে করেন নাই। ওকে, কিন্তু এই যে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে বা সারাদিন চার্জ ছিল না, এই 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 কাজগুলিকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। ইটস টোটালি আউট অফ ইউর কন্ট্রোল, টোটালি আউট বিয়ন্ড অফ ইউর অ্যাবিলিটি। এটা আপনার সামর্থ্যের বাইরে। কারণ আসতেছেন, আপনি কি করবেন? হঠাৎ ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, সময় অল্প, আপনি কি করবেন? কিছু করার নেই, হতেই পারে। যে কাজটা হয়েছে সেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। তাহলে আপনার বলা উচিত ছিল আই উডন্ট হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি না। তখন ম্যাডাম ধরে নিত যে আপনার আসলে করার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে আপনি এটা করতে পারেন না, যেখানে আপনার কোনো হাত ছিল না, সেটা আপনি বুঝে নেবেন, তাহলে আপনাকে আর শাস্তি দিবে না। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন উড হ্যাভ অ্যান্ড কুড হ্যাভ। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখি আরও দুইটা মডেল ভার্ব আছে, মডেল পারফেক্টিভ, সেটা হলো শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম, একটা হলো মাস্ট হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, দেখেন আমি যদি বলি আই শুড ডু ইট, আমার এটি করা উচিত, কিন্তু আমি যদি বলি আমার এটি করা উচিত ছিল, এখন না, অতীতে এটা করা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ ডান ইট। আই শুড গো, আমার যাওয়া উচিত। যদি বলি আমার যাওয়া উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন, এভাবে হবে। তাহলে একটু খেয়াল করি যে দেখেন, হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। ঠিক আছে, তাহলে হি শুড হ্যাভ স্টাডিড হার্ড লাস্ট নাইট, গত রাত তার কঠোর পড়াশোনা করা উচিত ছিল, কিন্তু সে করে নাই বলে সে ফেল করেছে। তাহলে দেখেন, শুড স্টাডি মানে হি শুড স্টাডি মানে তার পড়াশোনা করা উচিত, আর শুড হ্যাভ স্টাডিড মানে হচ্ছে পড়াশোনা করা উচিত ছিল। ওকে, শুড হ্যাভ স্টাডি। তাহলে বাংলা বাক্যের শেষে যদি কোন একটা কাজ করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, খাওয়া উচিত ছিল, ঠিক আছে, তখন শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনি স্কুলে যাওয়ার সময় আপনার মোবাইল ফোনটা হারিয়ে ফেলছেন। ওকে, হারানোর পর আপনি বাসায় গিয়েছেন, তখন আপনার আম্মু জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ ইউর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোনটি কই? তখন আপনি বললেন যে আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। ওকে, তখন আপনার আম্মু কিন্তু আপনাকে বলবে ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল, ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল, ইউ শুড হ্যাভ বিন,
শুড আছে, হ্যাভ আছে, বিন ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। মানে তোমার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল, তার মানে আপনি সচেতন হন না, এই জন্য মোবাইলটা হারাইছেন। তাহলে সচেতন, আরেকটা হলো সচেতন হওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। এক্ষেত্রে হচ্ছে শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়। এখন আমরা দেখব আপনার মাস্ট হ্যাভটা, ঠিক আছে? মাস্ট হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, আচ্ছা, এই মাস্ট হ্যাভটা বোঝানোর জন্য আমাকে একটা মাস্ট নিয়ে কিছু কথা বলতে হবে। মাস্ট ইজ এ ম্যান্ডেটরি ওয়ার্ড। হোয়েনেভার সামওয়ান সেড দ্যাট ইউ মাস্ট ডু ইট, তুমি এটি অবশ্য করবে, দ্যাট মিনস ইউ আর অবলাইজ টু ডু ইট, তুমি এটি করতে কিন্তু বাধ্য। দেয়ার ইজ নো চয়েস, সেখানে কোনো চয়েস থাকে না করবে কি করবো না। কিন্তু আমি যদি বলি ইউ ম্যাড ডু ইট, তুমি এটি করতে পারো, তাহলে করলে করো, না করলে না, ইউ হ্যাভ এ চয়েস। বাট হোয়েন ইউ ইউজড মাস্ট, দ্যাট মিনস দেয়ার ইজ এ অব্লিগেশন, এখানে একটা বাধ্যবাধকতা আছে, ঠিক আছে? এই জন্য আপনি যেখানে সেখানে আপনি যদি এই মাস্ট শব্দটা ব্যবহার করেন, তাহলে ওই কাজটা করা আপনার জন্য জরুরি হয়ে পড়ে। বাট মে বললে এখানে ফ্লেক্সিবিলিটি আছে, করতেও পারেন নাও পারেন। ওকে, তাহলে এই মাস্ট শব্দটা ব্যবহার করার সময় কিন্তু আমাকে খুব বেশি সচেতন হতে হবে, আদারওয়াইজ এটা বলা যাবে না। এমন একটা কাজের ব্যাপারে আমি মাস্ট শব্দটা ব্যবহার করি যেটা সম্পর্কে আমি নিশ্চিত। ওকে, এখন আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। দ্য গ্রেস ইজ ওয়েট, ঘাসগুলো ভেজা। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। দেখেন, ঘাসগুলো ভেজা, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি রাতে ঘুমাইছেন, সকালে উঠে দেখতেছেন যে রোডঘাট সব ভেজা, সেটা দেখে আপনি বলতেছেন ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। আপনি কি সরাসরি বৃষ্টি হতে দেখছেন? দেখেন নাই। কেউ তো পানি দিয়েও ভিজাইতে পারে নাকি? তাহলে আপনি তো সরাসরি দেখেন নাই, না দেখার পরেও কিভাবে আপনি এত কনফিডেন্টলি বলছেন যে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে? আপনি তখনই এটা বলতে পারতেন যদি এটা বৃষ্টিতে সরাসরি হতো আপনি দেখতেন, কিন্তু আপনি দেখেন না, আপনি ঘুমছিলেন। রাস্তাঘাট ভেজা দেখে অনুমান করে আপনি বলতেছেন, ঠিক আছে? অনুমান করে আপনি বলতেছেন। তাহলে এটাই হচ্ছে, যদি কোনো একটা সেন্টেন্সের লজিক্যাল কনক্লুশন থাকে, লজিক্যাল কনক্লুশন মানে কোনো একটা লজিক থাকে, লজিক্যাল কোনো একটা লজিক কিংবা লজিক থাকে, যুক্তি থাকে, কোনো একটা কারণ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাস্ট হ্যাভটা ইউজ করতে পারবেন। যেমন আপনার তো বলা উচিত ছিল ইট মাইট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত হয়তো বৃষ্টি হয়েছে, কারণ আপনি সরাসরি হয়তো দেখেন না, কিন্তু আপনি মাইট না বলেও কি বলতে পারছেন? মাস্ট বলতে পারছেন। কারণ হলো এখানে একটা লজিক আছে। লজিকটা হলো আমরা জানি রোড ঘাট ভেজা থাকলে, ঘাস ভেজা থাকলে, সেক্ষেত্রে আমরা ধরে নিই সেখানে বৃষ্টি হয়েছে। এই অনুমানটা আছে বলেই এটার উপর ভিত্তি করে আমি বলতে পারি ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় লজিক্যাল কনক্লুশন। এক্ষেত্রে মাস্ট হ্যাভটা ব্যবহার হয়। আমি আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনি যে বাসায় থাকেন, আপনার বাসার পাশে একটা রুমে আপনার বিল্ডিংয়ে আপনার ফ্রেন্ড থাকে, যেটা আপনার রুম থেকে দেখা যায়। রাত 12টার দিকে আপনি আপনার বন্ধুর রুমের দিকে তাকাইছেন, দেখছেন সেই রুমের লাইটটা অফ রাত 12টার দিকে, ঠিক আছে? এই আপনি এটা দেখে আপনি বলতেছেন সিন্স দ্য লাইট অফ দ্যাট রুম ইজ অফ, যেহেতু সেই রুমের লাইটটি অফ, মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ স্ল্যাপ্ট, আমার অবশ্যই ঘুমিয়ে পড়েছে। আপনি কি গিয়া দেখছেন ঘুমাইছে কিনা? আপনি কিন্তু দেখেন নাই। তাহলে আপনার তো বলা উচিত ছিল মাই ফ্রেন্ড মাইট হ্যাভ স্লেপ্ট, হয়তো আমার বন্ধু হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু আপনি হয়তো বলছেন না, আপনি ডিরেক্ট বলছেন মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ স্লেপ্ট, আমার বন্ধু অবশ্যই ঘুমিয়ে পড়েছে। সেটা কিসের উপর ডিপেন্ড করে এত কনফিডেন্টলি আপনার বন্ধু? সে তো ফেসবুকে ইউজ করতে পারে। আসলে এখানে মূল কারণটা হলো আপনার ওখানে গিয়ে দেখা লাগবে না, এটার জন্য আপনি মাস্ট হ্যাভটা ইউজ করতে পারবেন, কারণ ইউ হ্যাভ আ লজিক। আপনার কাছে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে কি, যদি রাত 12টা-11টার দিকে কারো বাড়ি রুম অন্ধকার দেখা যায়, কারো রুমের লাইট অফ থাকে, তাহলে আমরা ধরে নিই সেই বাড়ির মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। এই লজিকটা আমার আছে বলে আমার ওখানে গিয়ে দেখা লাগবে না, আমি এটা বলতে পারবো যে অবশ্যই কি আপনার আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে। এইভাবে আমি মাস্ট হ্যাভ শব্দটা ব্যবহার করতে পারবো। তাহলে মাস্ট হ্যাভ এই ভার্বটা তখনই ইউজ হয়, মাস্ট হ্যাভের পর ভার্বের 3 নম্বর ফর্মটা তখনই ইউজ হয় হোয়েনেভার ইউ হ্যাভ এ লজিক, ইউ হ্যাভ এ রিজন। যদি আপনার কোনো একটা কারণ থাকে, লজিক থাকে, আপনি কথা বলার জন্য একটা যদি যুক্তি আপনার কাছে থাকে, আপনার সপক্ষে যদি সেন্টেন্সে উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাস্ট হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্মটা ইউজ করতে পারবেন। ডিয়ার লার্নার্স, এটাই হচ্ছে আমাদের আজকে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ অ্যান্ড মাস্ট হ্যাভের বেসিক কনসেপ্ট অ্যান্ড মিনিংগত পার্থক্য। আশা করি আপনারা
লেকচারটা এনজয় করেছেন। সো এক্ষেত্রে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে আমি রাইট ফর্ম অফ ভার্বের আরও কিছু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।